Hello everybody, this is Tofail and welcome back to my YouTube channel and again I'm back with another topic. আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি ইউজ টু এর ব্যবহার। ইয়েস, ইউজ টু নিয়ে অনেকেই কনফিউজ থাকে যে ইউজ টু কে কোথায় ব্যবহার করতে হয় এবং কত রকম ভাবে ব্যবহার করতে হয়। ঠিক আছে, সো আজকের এই ভিডিওতে আমি খুব সহজভাবে তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি ইউজ টু এর ব্যবহার নিয়ে, অর্থাৎ ইউজ টু কে কিভাবে ব্যবহার করতে হয় এবং ইউজ টু কে কত রকম ভাবে ব্যবহার করা যায়। ওকে, এবং ইউজ টু ব্যবহার করে সেন্টেন্সের স্ট্রাকচার গুলো কেমন হয়, সেন্টেন্সের বাংলা অর্থগুলো কেমন হয়, সেই সব সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করব। সো স্টে কানেক্টেড টিল দ্য এন্ড এন্ড লেটস গেট স্টার্টেড। ওকে, সো আমি তোমাদের আগে বলে দিই, দেখো ইউজ টু এর ব্যবহার জানতে গেলে আমাদেরকে জানতে হবে যে ইউজ টু কে কত রকম ভাবে ব্যবহার করা যায়। তো ইউজ টু কে সাধারণত তিন ভাবে ব্যবহার করা যায়। প্রথম হচ্ছে বি ভার্ব প্লাস ইউজ টু। কি থাকবে? বি ভার্ব থাকবে। বি ভার্ব কি? বি ভার্ব হয়ে গেল am is are was were। ঠিক আছে, তো এই মানে কি সাবজেক্ট অনুসারে am is are বসাতে হবে, তারপরে ইউজ টু দিতে হবে, অর্থাৎ বি ভার্ব প্লাস ইউজ টু। দুই নম্বর হয়ে গেল গেট ইউজ টু। তাহলে দেখো প্রথমে বি ভার্ব প্লাস ইউজ টু, আর দুই নম্বর গেট ইউজ টু, আর তিন নম্বরে শুধু ইউজ টু। ওকে, তো আমি আজকের এই ভিডিওতে এই তিন রকম পদ্ধতিকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করবো। ওকে, সো প্রথমে আমরা যেটা আলোচনা করব বি ভার্ব প্লাস ইউজ টু, অর্থাৎ একটা বাক্যে মানে কি বলতো বি ভার্ব প্লাস ইউজ টু কিভাবে ব্যবহার করতে হয় সে সম্পর্কে আগে প্রথমে আলোচনা করি। ওকে, তো বি ভার্ব, তো আমাদের কি জানতে হবে বি ভার্ব কি। দেখো বি ভার্ব হয়ে গেল am is are, এগুলো হয়ে গেল বি ভার্ব, অর্থাৎ am is are প্লাস ইউজ টু কে কিভাবে ব্যবহার করতে হয় সেই সম্পর্কে আলোচনা করছি। দেখে নাও, তো কি থাকবে? সাবজেক্ট থাকবে প্লাস am is are থাকবে প্লাস কি থাকবে? ইউজ টু, তারপরে কি থাকবে? অবজেক্ট। ওকে, তাই বলে দিই যে সাবজেক্ট অনুসারে আমাদেরকে am is are নিতে হবে, তারপরে পরে ইউজ টু কে বসাতে হবে, তারপরে কি থাকবে? অবজেক্ট থাকবে। দেখো অবজেক্ট দুই রকমের হতে পারে, অবজেক্টটা থাকবে নাউনও হতে পারে, আবার আইএনজি ফর্মেও ভার্ব বসিয়ে আমরা অবজেক্টটাকে দিতে পারি। ওকে, সেটা একটু পরে আলোচনা করছি। তো প্রথমে আমাদের জানতে হবে যে বি ভার্ব প্লাস ইউজ টু কোন সেন্সে ইউজ করব, মানে বাংলাতে কোন সেন্সে কোন সেন্স বুঝাতে ইউজ করব। দেখে নাও যে অনেক টাইমে কি হয় যে আমরা অনেকগুলো কাজ আগে থেকে কিন্তু অভ্যাস থাকে না, কিন্তু সেই কাজটা যখন আমরা বারবার করি তখন কি হয় এক টাইমে আমরা সেই কাজটাতে অভ্যাসে পরিণত হয়ে যায়, অভ্যস্ত হয়ে যায়। ধরে নাও তুমি ফুটবল খেলতে জানো না, কিন্তু বারবার ফুটবল খেলে কি হয় এক সময় এমন চলে আসে যে ফুটবল খেলতে অভ্যস্ত হয়ে যাও, মানে ফুটবল খেলাটা তোমার কাছে নর্মাল মনে হয়। আর সেই সেন্সেই আমাদেরকে ব্যবহার করতে হবে বি ভার্ব প্লাস ইউজ টু। ধরে নাও তুমি বলছো, ধরে নাও যে তুমি ফুটবল খেলতে জানো না, ঠিক আছে, কিন্তু বারবার ফুটবল খেলে তুমি ফুটবল খেলাতে অভ্যস্ত হয়ে গেছো, তো তুমি বাংলাতে কি বলে থাকো যে আমি ফুটবল খেলাতে অভ্যস্ত হয়ে গেছি, অর্থাৎ তুমি এটাই বলতে চাইছো যে ফুটবল খেলাটা আমার কাছে নর্মাল, কোনো মানে ভয়ের ব্যাপার নেই। ঠিক আছে, তো তখন তুমি এই সেন্সে বলবে আই অ্যাম ইউজ টু প্লেইং ফুটবল, মানে অর্থাৎ এটা অর্থ গেল যে আমি ফুটবল খেলতে অভ্যস্ত। ঠিক আছে, আই অ্যাম হ্যাপি মানে কি? আমি সুখী। আই অ্যাম স্যাড, আমি দুঃখী। সে একই রকম ভাবে বলবে আই অ্যাম ইউজ টু, অর্থাৎ আমি অভ্যস্ত। ওকে, সো স্ট্রাকচারটা ঠিক এরকম হবে। তো আমি স্ট্রাকচারটা বলে দিলাম। তো প্রথমকার উদাহরণটা দেখে নিই। আই নিয়ে নিয়েছি, আই এর পরে যেহেতু এম বসে তার জন্য আমরা বি ভার্ব নিয়ে নিলাম এম, তারপরে কি বসেছি? ইউজ টু, আমরা ইউজ টু বসিয়ে দিয়েছি। তারপরে কি বলেছিলাম যে অবজেক্টটা মানে যে জিনিসটার প্রতি তুমি অভ্যস্ত সেটা যদি ভার্বের মতো থাকে তো সেটাকে মানে আইএনজি যুক্ত ভার্ব বসাতে হবে, অর্থাৎ ভার্বের আইএনজি ফর্মটাকে বসাতে হবে। তো আমরা দেখো প্লেইং, মানে তুমি বলছো খেলতে অভ্যস্ত হয়েছো, কোন জিনিসটার প্রতি? খেলতে, তার জন্য এখানে প্লেইং আমরা দিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে আই অ্যাম ইউজ টু প্লেইং ফুটবল, অর্থাৎ আমি ফুটবল খেলতে অভ্যস্ত। বুঝতে পারলে? তারপরে এবার কি আছে দেখে নাও। তারপরে বলছে হি ইজ ইউজ টু ওয়ার্কিং টিল লেট নাইট। দেখো হি এর পরে ইজ নিয়েছি কারণ আমরা জানি যে হি এর পরে বি ভার্ব ইজ বসে। তো হি ইজ ইউজ টু ওয়ার্কিং টিল লেট নাইট, অর্থাৎ সে বেশি রাত পর্যন্ত কাজ করতে অভ্যস্ত। ওকে, মানে প্রথম সে বেশি রাত পর্যন্ত কাজ করতে পারতো না, কিন্তু বেশি রাত পর্যন্ত কাজ করে করে এমন একটা সময় চলে এসেছে যে সে এখন বেশি রাত পর্যন্ত কাজ করতে অভ্যস্ত। তার জন্য এই সেন্টেন্সের স্ট্রাকচারটা এরকম হয়েছে, হি ইজ ইউজ টু ওয়ার্কিং টিল লেট নাইট। বুঝতে পারলে? ওকে, তারপরে একটা কি বলছে এবার
দে, দে পরে কি বসে? আর বসে, তার জন্য আমরা আর নিয়ে নিয়েছি। দে আর ইউজ টু ড্রিঙ্কিং কোল্ড ওয়াটার, অর্থাৎ তারা ঠান্ডা জল পান করতে অভ্যস্ত। মানে ধরে নাও যে তাদেরকে প্রথম প্রথম ঠান্ডা জল পান করতে অসুবিধা হতো, অ্যাবনর্মাল মনে হতো, বাট বারবার মানে ঠান্ডা জলকে পান করে করে এখন তারা ঠান্ডা জল পান করতে অভ্যস্ত হয়ে গেছে। মানে এই সেন্সে আমরা ইউজ টু কে অর্থাৎ বি ইউজ টু কে ব্যবহার করে থাকি, যে দে আর ইউজ টু ড্রিঙ্কিং কোল্ড ওয়াটার, অর্থাৎ তারা ঠান্ডা জল পান করতে অভ্যস্ত। ক্লিয়ার? এবার এটাকে আমরা নেগেটিভ সেন্সেও করতে পারি। ধরে নাও তুমি কোনো কাজে অভ্যস্ত নাই, ওকে, যেমন এখানে বলছে যে আমি খালি পায়ে হাঁটতে অভ্যস্ত নাই, এটা তো না যে কি সবটা শুধু পজিটিভ সেন্সে হবে। তো যখন তুমি নেগেটিভ সেন্সে বলবে যে কি আমি এটাতে অভ্যস্ত নয়, ওটাতে অভ্যস্ত নয়, তখন কি ইউজ করতে হবে? নট ইউজ টু। বাস, কি ইউজ করতে হবে? নট ইউজ টু, আর সাবজেক্ট অনুসারে আমি জানি নিতে হবে। যেমন কি বলছে, আই অ্যাম নট ইউজ টু ওয়াকিং ওয়ান বেয়ার ফুট, অর্থাৎ আমি খালি পায়ে হাঁটতে অভ্যস্ত নয়। ওকে, তার মানে আমরা নেগেটিভে যখন ইউজ করবো তখন আমরা বসাবো নট ইউজ টু, আর সাবজেক্ট অনুসারে কিন্তু আমাদেরকে অ্যামিজার দিতে হবে। ওকে, এখানে একটা জিনিস নোটিস করো যে এখানে আমি বললাম যে যে কাজটা যদি অভ্যস্ত সেটা যদি ভার্ব থাকে তাহলে সেটা আইএনজি ফর্মে হবে। এবার ধরে নাও যে কোনো একটা জিনিসের প্রতি তুমি অভ্যস্ত, তখন তুমি কি দিলে? তখন কিন্তু সেই নাউনটাকে বসিয়ে দিবে। ধরে নাও যে তুমি এখানে বলতে চাইছো যে আমি মানে গরম আবহাওয়ায় অভ্যস্ত, মানে যেখানে গরম আবহাওয়া রয়েছে সেই জায়গাটাতে তুমি অভ্যস্ত। ওকে, তো কি দিবে তখন? তখন এইটাকে ধরে নাও, তো এখানে আমি প্লেইংটাকে মিটিয়ে দিলাম, ফুটবলটা মিটিয়ে দিলাম, তাহলে কি বলছে? আই এম ইউজ টু হোয়াট ওয়েদার। এখানে কি হয়ে গেল সেন্সটা? এখানে কিন্তু আমরা আইএনজি ফর্মে দিলাম না, কারণ এটা ওয়েদার মানে হট ওয়েদার, যেহেতু গরম আবহাওয়া মানে একটা নাউন দা, যে জিনিসটার প্রতি আমরা অভ্যস্ত সেটা একটা নাউন, তার জন্য আমরা নাউন ফর্মে দিলাম। মানে জরুরি নয় যে কি ওটাকে সবসময় মানে ইউজ টু এর পরে সবসময় আইএনজি ফর্মে ভার্ব আসে, ব্যাপারটা সেরকম জরুরি না। যদি কোনো ভার্বের মতো কাজের প্রতি তুমি অভ্যস্ত থাকো তাহলে ভার্ব অনুযায়ী দিবে আইএনজি ফর্মে, আর যদি আরো কোনো জিনিস কোনো নাউন হতে পারে তখন সেটা নাউন ফর্মটাকে দিয়ে দিবে। তাহলে আই এম ইউজ টু হট ওয়েদার, আমি গরম আবহাওয়ায় অভ্যস্ত। ওকে, পেয়ে গেল? তাহলে এটা হয়ে গেল বি ভার্ব। বি ভার্ব তোমরা সেই সেন্সে ইউজ করবে যেখানে কোনো একটা কাজ প্রথম ডিফিকাল্ট মনে হতো এবং সেই কাজটা বারবার করে একটা টাইমে অভ্যাসে পরিণত হয়ে গেছে, আর সেই সেন্সে আমাদের ইউজ করতে হবে বি ভার্ব প্লাস ইউজ টু। ওকে, ঠিক আছে। এবার আমি আলোচনা করব গেট, গেটিং, গট প্লাস ইউজ টু। আমি বললাম না যে ইউজ টু কে তিন রকম ভাবে ব্যবহার করা যায়, তো আমরা আলোচনা করে নিলাম বি ভার্ব প্লাস ইউজ টু, অর্থাৎ এম ইজ আর প্লাস ইউজ টু কোন সেন্সে ব্যবহার করতে হয় সেটা আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করব গেট, গেটিং, গট প্লাস ইউজ টু, অর্থাৎ গেট ইউজ টু, গেটিং ইউজ টু, গট ইউজ টু, অর্থাৎ গেট ইউজ টু কে কিভাবে ব্যবহার করতে হয় সে সম্পর্কে আলোচনা করব। তার আগে আমি বলে দিই যে গেট ইউজ টু শুধু বসাবো না আমরা, গেটটা কিন্তু চেঞ্জ হতে পারে, গেটিং হতে পারে, গট হতে পারে, ওকে, আবার গেটও হতে পারে। ওকে, সো এবার দেখে নেব যে গেট ইউজ টু কিভাবে ব্যবহার করতে হয়। দেখো, এটাতে আমরা পড়লাম, আমরা এখানে পড়লাম যে বি ভার্ব প্লাস ইউজ টু পড়লাম যে যখন তুমি একটা কাজে মানে অলরেডি অভ্যস্ত হয়ে গেছো সেই সেন্সে ব্যবহার করবে। যেমন আমি বললাম যে আমি ফুটবল খেলতে অভ্যস্ত, তারা ঠান্ডা জল পান করতে অভ্যস্ত, মানে অভ্যাসটা অলরেডি হয়ে গেছে অনেক। কিন্তু গেট প্লাস ইউজ টু আমরা তখনই ব্যবহার করব যেখানে কোনো একটা কাজের মানে অভ্যাস হচ্ছে, ঠিক আছে, সেই সেন্সে আমরা গেট ইউজ টু ব্যবহার করব। যেমন ধরে আমি বলতে পারি যে আমি ভিডিও তৈরি করার অভ্যাস তৈরি করছি, মানে আমি ভিডিও তৈরি করার অভ্যাস তৈরি করছি, মানে অভ্যাসটা এখনো হয়নি কিন্তু অভ্যাসটাকে কি করছে? তৈরি করছি, অথবা আমার ভিডিও তৈরি করার অভ্যাস হচ্ছে। ওকে, তো এই সেন্সের ক্ষেত্রে এই যে অভ্যাসটা তৈরি হচ্ছে এই সেন্সের ক্ষেত্রে আমরা কি ইউজ করব? গেট ইউজ টু করব। মানে গেট ইউজ টু কে আমরা সেই সেন্সে করব যেখানে মানে অভ্যাসটা তৈরি অলরেডি আগে থেকে হয়নি বাট হচ্ছে বা হবে, এটা ফিউচার টেন্সেও করা যায়। ঠিক আছে, তো আমরা উদাহরণের মাধ্যমে ভালো করে বুঝতে পারবো। ঠিক আছে, তো প্রথমে কি বলছে? আই অ্যাম গেটিং ইউজ টু আছে, আমি কি বললাম যে গেট ইউজ টু শুধু বসাবো না, আমরা মানে গেটটাকে চেঞ্জ করে মানে টেন্স অনুযায়ী গেটিংও দিতে পারি, গটও দিতে পারি, উইল গেটও দিতে পারি, মানে ফিউচার টেন্সও দিতে পারি। ওকে, তো আমরা সবগুলোরই মানে টেন্সের উদাহরণটা কেমন হতে পারে আমরা দেখে নেব। তো কি বলছে? আই অ্যাম গেটিং ইউজ টু মেকিং ভিডিওজ,
মানে আমি কি বললাম, আমি এটা বললাম যে যে আমি মানে ভিডিও তৈরি করতে অভ্যস্ত করছি বা আমি ভিডিও তৈরি করতে অভ্যস্ত হচ্ছি, বুঝতে পারলে? মানে ভিডিও তৈরি করার অভ্যাস তো এখন আমার হয়নি, এই অভ্যাসটা আমি তৈরি করছি, হয়ে গেল। তার মানে এই সেন্সে ইউজ করবে যে যখন কোনো একটা কাজে তুমি অভ্যাস তৈরি করবে তখন দিয়ে বলবে এইটা যে আই এম গেটিং ইউজ টু, এবার যেটার প্রতি অভ্যস্ত হচ্ছে সেটা কিন্তু তখন বলবে। তুমি বলতে পারো আই এম গেটিং ইউজ টু স্পিকিং ইংলিশ, অর্থাৎ আমি ইংরেজিতে কথা বলার অভ্যাস করছি। তুমি এই বাংলাতে যদি বলো যে আমি তৈরি করছি, তবুও এই সেন্সটা কি মানে এই স্ট্রাকচারটা কি ফলো করতে হবে। ওকে, তো আই এম গেটিং ইউজ টু মেকিং ভিডিওজ, অর্থাৎ আমি ভিডিও তৈরি করার অভ্যাস তৈরি করছি। ওকে, ক্লিয়ার? তারপরে আমরা তো গেটিং ইউজ টু দিয়ে দিলাম, এবার আমরা দেখে নেবো যে গেট ইউজ টু কিভাবে হয়ে থাকে। পিপল ইন দার্জিলিং, অর্থাৎ দার্জিলিং এর মানুষেরা কি করে গেট ইউজ টু, তাহলে এখানে দেখো এটা প্রেজেন্ট টেন্সে দিয়ে দিলাম, গেট ইউজ টু দ্য হেভি রেন, অর্থাৎ কি বলছে যে দার্জিলিং এর লোকেরা কি করে ভারী বৃষ্টিতে অভ্যস্ত হয়ে যায়। এটা কিন্তু এটা প্রেজেন্ট টেন্সে আমি বললাম, ঠিক আছে? মানে এটাতে বলছে হচ্ছে, মানে কন্টিনিউয়াস সেন্স বোঝাচ্ছে, আর এটাতে কি বলছে যে হয়, হয়ে যায়। পিপল ইন দার্জিলিং গেট ইউজ টু দ্য হেভি রেন, অর্থাৎ দার্জিলিং এর লোকজনেরা ভারী বৃষ্টিতে মানে অভ্যস্ত হয়ে যায়, মানে অভ্যাসটা এখনো হয়নি, কমপ্লিট হয়নি, মানে বলছে যে হয়ে যায়, ঠিক আছে? তাহলে দেখো টেন্স অনুযায়ী কিন্তু আমরা গেট ইউজ টু কে চেঞ্জ করতে পারি সেন্সটাকে। তারপরে কি বলছে, হোয়াইল লিভিং ইন কলকাতা, কলকাতাতে থাকাকালীন আই গট ইউজ টু ওয়াকিং ইন দ্য মর্নিং, আমি সকাল সকাল হাঁটার অভ্যাস করে নিয়েছিলাম, মানে আমার সকাল সকাল হাঁটার অভ্যাস হয়ে গেছিল। দেখো আমি কি বললাম যে গট ইউজ টু হতে পারে, গেট ইউজ টু হতে পারে, আবার গেটিং ইউজ টু হতে পারে, ঠিক আছে? তো দেখো আমি তিনটে এসেন্স দিয়ে দিলাম। গেটিং ইউজ টু হয়ে গেল, মানে যেটাতে মানে কন্টিনিউয়াস মানে কোনো অভ্যাস তৈরি করছে। প্রেজেন্ট টেন্সও করতে পারো যে গেট ইউজ টু, অর্থাৎ অভ্যাস হয়ে যায়, ঠিক আছে? এবার হয়ে গেছিল এটাও বলতে পারো যে আমার অভ্যাস হয়ে গেছিল। তাহলে দেখো আই গট ইউজ টু ওয়াকিং ইন দ্য মর্নিং, আমার সকাল সকাল হাঁটার অভ্যাস হয়ে গেছিল, ঠিক আছে? এবার কি বলছে, তারপরে কি বলছে, এবার ফিউচার টেন্সও আমরা গেট ইউজ টু কে ব্যবহার করতে পারি। কিভাবে? ডোন্ট ওয়ারি, ভয় পেও না, ইউ উইল গেট ইউজ টু, দেখো উইল লাগিয়ে দিয়েছি, ইউ উইল গেট ইউজ টু ড্রাইভিং দ্য কার, বলছে ডোন্ট ওয়ারি ইউ উইল গেট ইউজ টু ড্রাইভিং দ্য কার, ভয় পেও না, তোমার গাড়ি চালানোর অভ্যাস হয়ে যাবে। তাহলে এই সেন্সে বুঝাতে আমরা কিন্তু এই স্ট্রাকচারটাকে ফলো করবো। মানে যখন তুমি ফিউচার টেন্সে কাউকে বলবে যে তোমার এটা অভ্যাস হয়ে যাবে, তোমার ওটা অভ্যাস হয়ে যাবে, তখন কিন্তু আমাদেরকে উইল গেট ইউজ টু মানে ব্যবহার করতে হবে। ওকে, সো এবার আমরা জানবো যে ইউজ টু কে মানে শুধুমাত্র ইউজ টু কে কোন সেন্সে ব্যবহার করা হয়, এবং এই ইউজ টু কে ব্যবহার করতে গেলে সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন হয় সেই সম্পর্কে জানবো। দেখো এর আগে আমরা বি ভার্ব প্লাস ইউজ টু জানলাম, তারপরে জানলাম গেট ইউজ টু, ঠিক আছে? তো এবার জানবো অনলি ইউজ টু কে কিভাবে ব্যবহার করতে হয়। ওকে, দেখে নাও। সো আগে আমাদের জানতে হবে যে ইউজ টু কে কোন সেন্সে ব্যবহার করতে হয়, ঠিক আছে? দেখো ধরে নাও যে কোনো একটা কাজ তুমি অতীতকালে করতে, সেটা হতে পারে কোনো যে কোনো কাজ তুমি অতীতকালে করতে, অভ্যাসগত কোনো একটা কাজ। যেমন বলতে পারো যে কি আমি ফুটবল খেলতাম, কিন্তু তুমি ফুটবল খেলাটা এখন আর খেলো না, ঠিক আছে? আমি গান শুনতাম, কিন্তু গানটা তুমি এখন আর শুনো না, মানে অতীতকালে কোনো একটা তুমি অভ্যাসগত কাজ করতে, কিন্তু সেই কাজটা আর বর্তমানে করো না, সেক্ষেত্রে আমরা ইউজ টু কে ব্যবহার করে থাকবো। এর গঠনটা সিম্পল, কি থাকবে? সাবজেক্ট থাকবে প্লাস ইউজ টু থাকবে, তারপরে কি থাকবে? V1, অর্থাৎ ভার্বের 1 নম্বর ফর্ম। মানে একটা সাবজেক্ট নিব, তারপরে সাবজেক্টের পরে মানে am is are অথবা গেট এগুলো কিছু বসবে না, সাবজেক্ট নিব, তারপরে আমরা ইউজ টু কে বসিয়ে দেবো। ওকে, তারপরে কি থাকবে? ভার্বের 1 নম্বর ফর্ম থাকবে। ওকে, যেমন আমরা বলতে পারি কি, দেখো তো এখানে কি বলছে যে I used to dance in my school days. I used to dance in my school days. এখানে কি বলছে? এখানে বলতে চাইছি যে আমি আমার স্কুলের দিনগুলিতে নাচ করতাম। ওকে, তো দেখে না ও নাচ করতো, মানে এই সেন্সে বলছে যে ও আগে নাচটা করতো আর স্কুলের দিনগুলিতে নাচ করতো, কিন্তু সে এখন আর নাচটা করে না। ওকে, সো এরকম মানে সেন্সে আমরা ইউজ টু কে ব্যবহার করে থাকবো। মানে আমি কি বলছে, আই ইউজ টু ড্যান্স, আমি নাচ করতাম, ইন মাই স্কুল ডেজ, আমার স্কুলের দিনগুলিতে। বুঝতে পারছো? তারপরে কি বুঝতে পারা গেল যে কি আমরা ইউজ টু কে ব্যবহার করবো তখনই যখন আমরা বুঝাবো যে অতীতকালে কোনো একটা কাজ আগে মানে অভ্যাসগত কাজ একটা করতাম, কিন্তু সেই কাজটা এখন আর আমরা করি না,
সেক্ষেত্রে আমরা ইউজ টু কে ব্যবহার করব। আর এখানে দেখে নাও কি রয়েছে, এখানে রয়েছে সাবজেক্ট বলেছে, সাবজেক্ট নিয়ে নিয়েছি, সাবজেক্টের পরে পরে কি বসেছে, ইউজ টু বসিয়ে দিয়েছি, ইউজ টু। তারপরে কি হয়েছে, ভার্বের 1 নম্বর ফর্ম ড্যান্স বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তো ইউজ টু কে ব্যবহার করে তখন আমাদের এই গঠনটাকে ফলো করতে হবে। সাবজেক্ট থাকবে প্লাস ইউজ টু প্লাস ভি অন। আই ইউজ টু ড্যান্স, দেখে নাও সাবজেক্ট ইউজ টু, তারপরে ড্যান্স, আর এটা তো বাকিটা দিয়ে দিয়েছি ইন মাই স্কুল ডে। ওকে, আচ্ছা। সো এবার আমরা পরের উদাহরণটাকে দেখে নেব। কি বলছে দেখে নাও, আই ইউজ টু স্টাডি ইংলিশ when I was in high school। দেখো আমি আগেই বলেছি যে ইউজ টু কে আমরা সেই সেন্সে ব্যবহার করব যেখানে কোনো একটা কাজ বা কোনো একটা অভ্যাসগত কাজ তুমি আগে করতে, কিন্তু সেই কাজে এখনো তুমি করো না, ঠিক আছে। তো এখানে কি বলছে দেখে নাও, গঠনটা আগে দেখে নাও, সাবজেক্ট নিয়ে নিয়েছি, তারপরে ইউজ টু, আর ইউজ টু এর পরে পরে ভার্বের 1 নম্বর ফর্ম স্টাডি নিয়ে নিয়েছি। ওকে, তো কি বলছে, আই ইউজ টু স্টাডি ইংলিশ, বলছে আমি ইংরেজি পড়তাম, আমি ইংরেজি পড়তাম when I was in high school, যখন আমি হাই স্কুলে ছিলাম। দেখো তার মানে এখানে কি বুঝতে পারা যাচ্ছে যে কি সে ইংরেজি মানে আমি ইংরেজি পড়তাম, ঠিক আছে, কখন পড়তাম, যখন আমি হাই স্কুলে ছিলাম। তার মানে বুঝতে পারলে যে একটা অ্যাকশন আমি আগে করতাম অভ্যাসগত ভাবে, কিন্তু সেই কাজটা এখন আর করি না। আর ওই সেন্সটা এখানে বুঝাচ্ছে কি যখন আমি হাই স্কুলে ছিলাম তখন কি করতাম, আমি ইংরেজি পড়তাম, কিন্তু এখন আর প্রবাবলি এটা করি না। ওকে, এই সেন্সে আমরা ইউজ টু কে ব্যবহার করি। তারপরে কি আছে, হি ইউজ টু প্লে ফুটবল, হি ইউজ টু প্লে ফুটবল। দেখো এটা মানে হয়ে গেল যে সে ফুটবল খেলতো, হি ইউজ টু প্লে ফুটবল, অর্থাৎ কি হচ্ছে এখানে সেন্সটা কি বোঝাচ্ছে যে সে ফুটবল খেলতো। তার মানে কি তার আগে ফুটবল খেলার অভ্যাসটা ছিল, কিন্তু সে এখন আর ফুটবলটা খেলে না। অর্থাৎ একটা অভ্যাসগত কাজ ছিল অতীতে যে সে ফুটবল খেলতো, কিন্তু এখন আর খেলে না, ঠিক আছে। তাহলে হি ইউজ টু প্লে ফুটবল, সে ফুটবল খেলতো। ওকে, তারপরে কি বলছে দেখো, এটাকে আমরা নেগেটিভও করতে পারি। তো নেগেটিভ কি মানে কিভাবে করব, সাবজেক্ট নিয়ে নেবো, তারপরে আমরা ডিড নট ইউজ বসাবো। কি বসাবো, ডিড নট ইউজ। এখানে আর তখন কিন্তু আমরা মানে ইউজ দিব না, অনলি ইউজ ব্যবহার করবো, কারণ আমরা ডিড নিয়ে নিয়েছি আগে, ঠিক আছে, আগে ডিড নিয়ে নিয়েছি, তার জন্য আমরা এখানে আর ডিড নি, ডিড নট ইউজ। I did not use to dance in my school days, অর্থাৎ কি হয়ে গেল, দেখে আমি আমার স্কুলের দিনগুলিতে নাচ করতাম না, ঠিক আছে। তার মানে এটাকে আমরা নেগেটিভ সেন্টেন্সেও প্রকাশ করতে পারি, বুঝা গেল। তাহলে এই ছিল ইউজ টু এর ব্যবহার, যেখানে তুমি অতীতকালে কোনো একটা কাজকে অভ্যাসগত ভাবে করতে, কিন্তু সেই কাজটা তুমি আর এখন করো না, এই সেন্সে আমরা ইউজ টু কে ব্যবহার করব। ওকে, সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ।